আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি বেসামাল প্রেম। লেখনীতে জান্নাতুল নাইমা, পর্ব ৯। সারা রাত বিছানায় ছটফট করল হৈমি। সে ভয়ানক কাণ্ডটা সে ঘটিয়েছে, এর ফলে কি হতে পারে, কি হবে ভেবে ভেবেই অস্থির হয়ে উঠছে। একটু পর পর উঠে পানি খাওয়ার ফলে এক জগ পানি শেষ। এরপরও গলা শুকিয়ে শুকনো কাঠ। পানির জন্য বাইরে যাওয়ার সাহসটুকুও নেই। মনে বলছে বদমাইশ লোকটা দরজার বাইরে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, যে দরজা খুলে ভাগের মতো থাবা দিয়ে ধরে নিয়ে যাবে। এরপর তার শরীরের হাড়গোড় ভেঙে জোস টোস করে পিণ্ডি চটকিয়ে খাবে। ঘন ঘন ঢোক গিলল হৈমি। শোয়া থেকে উঠে বসে রুমের চারপাশে সতর্ক নজর বোলালো। হঠাৎ মনে হলো কেউ আছে। এই বুঝে দরজা ভেঙে তাকে উঠিয়ে নিয়ে যাবে। অমনি তড়াৎ করে চোখ মুখ খিচে শুয়ে পড়ল সে। মনে মনে দোয়া দরুদ পড়তে বুকে ফু দিল। নিঃশ্বাসের অস্থিরতা ক্রমশ বাড়ছেই, কমছে না। বারে বারে কপাল ঘেমে উঠছে। বুকের ভেতরটায় তোলপাড় হচ্ছে অস্বাভাবিক রকমের। এমনভাবে ছটফট করতে করতে সারা রাত কেটে গেল। ফজরের আজান পড়তে হুঁশ ফিরল। আবারও উঠে বসলো। রাতটা রক্ষা পেলে সকালে কি রক্ষা পাবে, এ ভাবনা মনে আসা মাত্রই বিছানা থেকে লাফিয়ে উঠল। চলে গেল দাদিনের বেলকনিতে। উদ্দেশ্য বেলকনি ঝাঁপিয়ে শেখ বাড়ি থেকে পালিয়ে যাওয়া। সত্যি সত্যি সে যখন বেলকনিতে দাঁড়িয়ে নিচে তাকালো, আঁতকে উঠে ঢোক গিলল কয়েকবার। লাফ দিলে যদি পড়ে মরে যায়, সেও ভালো। সকালে রুদ্রের হাতে পড়ে মরার চেয়ে এক্ষুনি মরে যাওয়া ভালো। অমনি আবারও আঁতকে উঠল, বিড়বিড় করে বলল, না না, এটা তো আত্মহত্যা হয়ে যাবে। নিজের করুণ পরিণতির কথা ভেবে কান্না পেয়ে গেল খুব। রুমে গিয়ে মোবাইলটা নিয়ে আবারও বেলকনিতে চলে এলো। ভাবলো নয়নকে ফোন করে সব ঘটনা খুলে বলবে, একটা উপায় ধার নেবে। অনেক ভাবাভাবি শেষ পর্যন্ত কল করলো তিশাকে। তিশা আর তার খালাতো বোন, বয়সে তার তার মাস দুয়েকের বড়। তারা দুজনেই স্বভাব এতটা মিলে যায় যে অনেক ধারণা করে তারা আপন বোনই। কাজিন মহলে তাদের দুজন নিয়ে একটা কথা প্রচলিত আছে, শয়তান যেমন খালাতো ভাই বোনদের থাকে, তেমনি হৈমির খালাতো বোন আছে, যে হচ্ছে টিশারানী। তার নিকনেম মেসেঞ্জার গ্রুপে বাচাল কন্যা এক দেওয়া আছে। বাচাল কন্যা ২ হৈমি নিজে। সেই তিশাকেই ফোন করে হৈমি। তিশা তখন স্বামীর আদরে বুকে বেঘুরে ঘুমাচ্ছে, তাই কল রিসিভ করলো তার স্বামী রউফ। ওপাশে তিশা ভেবে হৈমি হড়বড় করে বলতে লাগলো, বোন তুই কি ঘুমাচ্ছিস? প্লিজ আমাকে বাঁচা, আমি ঘোর বিপদে আছি। কি বালের ক্রাশ খাইছিলাম রে, জীবনটা আমার টানা টানা হয়ে গেল। প্লিজ তুই আমাকে বাঁচা, বাঁচার জন্য একটা রাস্তা দে রে। আমি ভয়াবহ একটা ঘটনা ঘটিয়েছি টিসু। আমি ওই গুন্ডাকে চুমুর বদলে কামড় খেয়েছিলাম। এখন আমার কি হবে রে? তুই কেন তো তাড়াতাড়ি চলে গেলি রে? দুলাভাইকে কেন আর কয়টা দিন রাজি করাতে পারলি না? দুলাভাই কি আর 2টা দিন তোরে ছাড়া থাকতে পারতো না রে? তোর তো 4 মাস চলেছে, এখন তো দিয়ে তোর এত কাজ কি রে? ফোনের ওপাশে বিরক্ত না হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল রউফ। ননস্টপ মুখ চলে এমন ঘরণীকে নিয়ে ঘর করছে সে, তাই শালিকার ননস্টপ কথাগুলো শুনে বিরক্ত হলো না, শুধু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চুমু দিলেই হতো, কামড়ানোর কি প্রয়োজন ছিল? তোমরা 2 বোন পারোও বটে। লজ্জায় মরি মরি হয়ে ফোন কেটে দিল হৈমি। ছিছি করে 2 হাতে মুখ ঢেকে ফেলল। অমনি মেসেজ এলো তিশার নম্বর থেকে, ভয় পেও না শালি সাহেবা, মাথা ঠান্ডা রাখো। ও বাড়িতে সবসময় মাহের ভাইয়ের গা ঘেঁষে ঘেঁষে থেকো। তিশা এখন ঘুমাচ্ছে, সকাল বলে দেব ফোন দিয়েছিলে। বুঝাই তো, শরীর তেমন ভালো নেই ওর, ঘুমিয়েছে 1:30টার দিকে, তাই এখন জাগাতে চাচ্ছি না। কাঁদো কাঁদো মুখ করে হৈমি রিপ্লাই দিল, ঠিক আছে দুলাভাই, সরি ফর ডিস্টার্ব। ইটস ওকে ডিয়ার শালি। রৌদ্রের ভয়ে আস্ত একটা রাত নিদ্রাহীন কাটল হৈমির। অথচ সকাল সকাল রোশান এসে খবর দিল রুদ্রকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। হৈমি এ খবর রোশানের মাধ্যমে রুদ্রই পাঠালো। সে সত্যি সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছে, কারণ এক রাতে ব্যবধানে গালের ক্ষতের চিহ্ন দেখলে সকলেই তার কাছে নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে, যার উত্তর সে তার কাছে আপাতত নেই। দিনের শেষে যখন বাড়ি ফিরবে তখন অবশ্য অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ফাঁকি দেওয়া যাবে।
ব্যান্ডেজের উপর ক্ষতের পরিমাণ নিশ্চয়ই কেউ আন্দাজ করতে পারবে না। রুদ্র বাড়িতে নেই। এই সংবাদ শুনে হিমের উজ্জ্বল হয়ে উঠল। ফুস করে একটা তার সমস্ত চিন্তা ভয় দূর থেকে। আরে বেটা, আগে বলবি তো। তুই সকাল সকাল গায়ে হাওয়া লাগিয়ে বেড়েই যাবে। শুধু শুধু সারা রাত না ঘুমিয়ে পানি খেয়ে হঠাৎ পেট ফুলিয়ে সে শ্বাস প্রশ্বাসের রফাদফা করে ফেললাম। ধ্যাত, নিয়ম অনুযায়ী বিকেলবেলা শ্বশুর বাড়ি ফিরে গেল সূচনা। রুদ্রর জন্য সন্ধ্যা 6টা অবধি অপেক্ষা করার পর রুদ্র না ফিরতে দেখে চলে গেল বাধ্য হয়ে। শাশুড়ির কড়া আদেশ, নতুবা রাত করে ফেরা যাবে না। রুদ্র ফোনটাকে চলে যেতে বলেছে এবং আশা দিচ্ছে তার শ্বশুরবাড়ি গিয়ে দেখা করে আসবে। এ কথা শুনে সূচনা খুশি হলেও হৈমির মাথা দুপ করে চিন্তা ঢুকে পড়ল। বুকের মতো শুরু হলো ধরু ধরু। সারা পথ বারবার ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল সে। এই বুঝি রুদ্র একটা ট্রেডমার্কা মেসেজ করবে, এই বুঝি ভিডিও পাঠিয়ে শাসাবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে সে সবই কিছু করল না রুদ্র। বিয়ের কয়েকদিন পেরিয়ে গেল। ছুটি শেষ মাহেরের। রোজ সকাল 9টার সময় রেডি হয়ে বউর সামনে হাতের রান্না খেয়ে ভার্সিটি চলে যায় সে। তৃতীয় বর্ষের ছাত্রী সূচনা। সপ্তাহে 2 দিন ক্লাস থাকে তার। সে 2 দিন তার ক্লাসে থাকে, সেই 2 দিন মাহের বাইক করে তার ভার্সিটিতে নিয়ে যায়। অনেক সময় ছুটির পর সকল ক্লান্তিকে দূরে ঠেলে 9 কিলোমিটার অতিরিক্ত করেও নিতে হয়। সে যতই বলুক না কেন, একা আসতে পারবে, একা যেতে পারবে, মায়ের কানে তোলা না। বিয়ের আগে নিজের পার্সোনাল গাড়ি করেই চলাফেরা করতো সে। মাহেরের পার্সোনাল 4 চাকার গাড়ি নেই। এতে তার বিন্দুমাত্র আফসোস নেই, কারণ তার স্বামী যে পার্সোনাল মনটা রয়েছে তার অঢেল যত্ন সে পাচ্ছে। জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ির চেয়েও পাশে একজন মানুষ থাকা কতটা জরুরি 22টা বছর তা সে খুব গভীরভাবে উপলব্ধি করেছে। বন্ধুত্বের বন্ধনে তাদের জীবনের গতিবিধি স্বাভাবিক নিয়মেই চলছে। সকলের জীবন স্বাভাবিক নিয়মে চললেও হৈমের জীবন বড্ড অস্বাভাবিক চলছে, কারণ তার জীবনে সুনামি বয়ে আনা মানুষটি হুট করে যেন থেমে গেছে। যে থেমে যাওয়াটাই মাত্রাতিরিক্ত সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। ঠিকঠাক খেতে পারছে না, ঘুমাতে পারছে না, কলেজ অবধি নিশ্চিন্তে যেতে পারছে না। খেতে বসলে মনে হচ্ছে এই বুঝে বাসায় এসে তার সামনে বসে কয়েকটা হুমকি দামকি দেবে। ঘুমালে মনে হচ্ছে এই বুঝে এসে কামড় দেওয়ার অপরাধে ঘুমন্ত অসহায়নীর ছোট্ট দেহখানা তুলে আছাড় মারবে। মোবাইলে যে কোনো রকম মেসেজ বা কল এসেলেই চমকে ওঠে। হাত পায়ে কাঁপন ধরছে, গলা শুকিয়ে বেহাল দশা। দিনকে দিন জীবনটা যেন দুর্বিষহ উঠল তার। ঠিকঠাক না ঘুমানোর ফলে চোখের নিচে কালো দাগ স্পষ্ট হয়ে উঠল। আম্মু, ভাই, ভাবি এসব কারণ জানতে চাইলে সে কোনো রকম উত্তর দিতে পারল না। ফার্স্ট ইয়ারের অর্ধবার্ষিক পরীক্ষা এর মধ্যেই হয়ে গেল। না পড়াশোনায় ঠিকঠাক মন বসলো না, না পরীক্ষায়। পরীক্ষা চলাকালীন সময়ে রুদ্রের কয়েকজন সাঙ্গপাঙ্গকে কলেজের সামনে ঘোরাঘুরি করতে দেখেছিল সে। তাদের সামনে দিয়ে অটো করে বাসায় ফিরেছে, কিন্তু কেউ তাকে চিনতে পারেনি। অবশ্য চেনার কথাও নেই, কারণ যেদিন পর থেকে রুদ্রকে নিয়ে মনের ভেতর কয়েকটা ভয় এতটাই তীব্র হয়ে উঠেছিল যে কলেজে আসাটুকু সময়ও পাচ্ছিল না। শেষ পর্যন্ত মায়ের ভাইয়ের কঠিন বকা খেয়ে বোরকা হিজাব পরে কলেজে এসেছে। এরপর থেকে বোরকা পরেই কলেজে আসা হয় তার। খুব কাছের এবং পরিচিত জন ছাড়া বোরকা পরিহিত এই বাচ্চা মেয়েটিকে কেউই চিনতে পারে না। সূচনা বিয়ের 31 দিনের মাথায় তার বাবা রিদওয়ান শেখ পুনরায় আমেরিকায় চলে গেলেন। বাসায় বসে শেখ বাড়ির খবরাখবর টুকটাক কানে আসে হৈমির। এরপর ঠিকঠাক 15 দিন পেরোতেই শুনতে পেল শেখ বাড়ি থেকে সূচনার দাদিন রুদ্র এবং তার ছোট চাচা আসছে তাদের বাসায়। এ কথা জানার পরে আত্মা হাতের মুঠোয় করে নিয়ে তিশাকে ফোন দিল সে। কয়েক মিনিটের মধ্যেই প্ল্যান করে হামিদা বেগমকে জানালো তিশা ভীষণ অসুস্থ। 5.5 মাসের অন্তঃসত্ত্বা তিশা। আজকাল সত্যি সত্যি শরীর খুব একটা ভালো যায় না তার। বাবা মা শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই। খালামণি হিসেবে তার প্রতি কোনো দায়িত্ব পালন করতে পারেননি হামিদা, কিন্তু বুকের ভেতর মেয়েটার জন্য খুব পড়ে। তাই তো ছোট বোনের মেয়েটা অসুস্থর কথা শুনে নিজের মেয়েকে পাঠিয়ে দিল তাকে দেখাশোনা করার জন্য। শেখ বাড়ি থেকে লোকজন আসার পূর্বে ব্যাগপত্র গুছিয়ে হৈমে চলে গেল তিশার বাসায়।
দুপুর ৩টার দিকে রুদ্র, দাদিন এবং ছোট চাচা রিজওয়ান শেখ এলেন। বিয়ের পর এই প্রথম বাপের বাড়ির লোক এভাবে আসাতে সূচনা ভীষণ খুশি হলো। আদর আপ্যায়নে কোনো প্রকার ত্রুটি রাখল না, কিন্তু দাদিনের মুখ বার হলো। হৈমি বাসায় নেই এই কথা শুনে রুদ্রর মেজাজও কম বিগড়াল না। সে কেবল দাদিনের চোখে ইশারায় ধুমে রইল। খাওয়া দাওয়ার পর্ব সেরে কথায় কথায় দাদিন মাহিরের মা হামিদাকে জানালেন তাদের মনের কথা। বললেন, আত্মীয় আত্মীয় এবার পরমাত্মীয় হতে চাই মা। তুমি যেমন তোমার সংসারে আমাদের ঘরের মেয়ে নিয়ে এসেছো, আমরাও তেমন আমাদের সংসারে তোমার মেয়েকে নিতে চাই। মুরব্বির মুখে এমন একটি বাক্য শুনতে বসা থেকে উঠে দাঁড়ালো মাহের। এর মাঝে দাঁড়ানো দেখে সূচনা থতমত খেয়ে বসল। প্রথমে দাদিনের কথায় বিস্মিত এবং স্বামীর আকস্মাৎ উত্তেজিত হয়ে পড়ায় থতমত খেল। চাপা স্বরে বলল, দাদিন, কি বলছো এসব তুমি? শান্ত রইল হামিদা। ছেলেকে ওই ইশারায় শান্ত হতে বললেন। মায়ের আদেশে মাহির শান্ত হয়ে বসল। অন্তত মার্জিত শব্দে বলল, এসব কি বলছেন দাদিন? বোন আমার অনেক ছোট, তাছাড়া আমি এসব ভাবতে পারি না। দাদিন করুণ চোখে সূচনার দিকে তাকালো। সে তো কম বোঝানোর চেষ্টা করেনি নাতিকে। সূচনার সংসারে অশান্তি হবার ভয়ে এতদিন চুপ ছিল, কিন্তু রিদওয়ান শেখ চলে যাবার আগে মাকে অনুরোধ করে গেছেন যেন যে করে হোক রুদ্রের এই চাওয়াটা পূরণ করতে। ১ বছরের মাথায় দেশে এসে ধুমধাম করে ছেলের বিয়ে দিতে পারে। জীবনে প্রথমবার রুদ্র তার বাবার কাছে একটি জিনিস চেয়েছে, যে সে জিনিস নয়, আস্ত একটা মানুষকে চেয়েছে। বাবা তাকে আশ্বাস দিয়েছেন, কাজের প্রয়োজনে দ্রুত ফিরে যেতে হচ্ছে, কিন্তু আবার আসবে। ভাই মা দিয়ে কাজ না হলে নিজে সশরীরে মেয়ে জামাই বেআইনকে হাত পাতবে গাছে। ছেলের করা প্রথম আবদারের বলে কথা। বাবা হিসেবে ছেলে মেয়ে দুটোকে জীবনে কিছুই দিতে পারেননি। দূর থেকে খবরাখবর নেয়া, হোটেল, অর্থ ছাড়া কিছুই করতে পারেনি ওদের জন্য। মেয়েটা তো জীবনে কিছুই চাইল না, ছেলেটা মুখ ফুটে চেয়েছে তো ভাগ্য। যদিও সে জানে রুদ্রর মতো ছেলের চেয়ে নেবার অপেক্ষা রাখে না, কিন্তু শুধুমাত্র বোনের সংসারের প্রতি খেয়াল রেখে এইটুকুন সভ্যতা দেখিয়েছে। পরিস্থিতি ভীষণ এলোমেলো হয়ে গেল। কারো মুখে বিস্ময় কিংকর্ত বিমর, কারো চোখ অসহায়তা, বা কারো তীব্র ক্রোধ মিলেমিশে খানমঞ্জিল অর্থাৎ মেহেরের একতলা বাড়ি পুরো পরিবেশ অস্বস্তিকর হয়ে উঠল। হামিদা পার্শ্বমুখে ছেলের পানে চাইয়ে রইলেন। মাহির রিজওয়ান শেখকে হাত জোর করে বলেন, বেয়াদবি মাফ করবেন, এ প্রস্তাবে আমি সম্মত দিতে পারছি না। অবিশ্বাস চোখে সূচনা রুদ্রর রাশভারী মুখটা দেখে তাকিয়ে কেঁদে ফেলল। মুখ লুকিয়ে চলে গেল বেডরুমে। এ পর্যায়ে থতমত মুখে বিদায় নিলেন শেখ বাড়ির প্রতিটা সদস্য। যাওয়ার আগে দাদিন হামিদাকে বলে গেলেন, সূচনা এসবের কিছুই জানত না। রুদ্র আপনার মেয়েকে ভীষণ পছন্দ করে বলেই বাধ্য হয়ে এসেছিলাম। জন্মমাত্র বিয়ে সবই আল্লাহর ইশারায় হয়। এখানে আমার আপনার হাত নেই। আসি। থেকে যাওয়ার জন্য তেমন জোর করতে পারলেন না হামিদা। শরীর মস্তিষ্ক কেমন যেন অবশ হয়ে এলো তার। তারপর থেকে মাহির সূচনার মধ্যকার স্বাভাবিক সম্পর্কটা কেমন অস্বাভাবিক হয়ে উঠল। এই অস্বাভাবিকতা আনলো সূচনা নিজেই। কেন জানি মাহির সঙ্গে কথা বলতে বিরক্ত লাগতে শুরু হলো। প্রয়োজন ছাড়া একটি শব্দ সে উচ্চারণ করে না। শাশুড়ির সঙ্গেও মেলামেশা কমিয়ে দিল। চারপাশে সব কিছু কেমন অসহ্য লাগতে শুরু হলো। হাজার হোক রুদ্র সূচনার ভাই, আর ভাই সবার চোখে যেমনই হোক তার চোখে সেরা, কারণ সে বসে একটা ছেলে বাবা। মাকে খুব প্রয়োজন পড়ে, সে বয়সটা সে বোনের দায়িত্ব নিয়ে একা একা বেড়ে উঠেছে। সূচনা মেয়ে বলে হয়তো তার জীবনটা সঠিক পথে এগিয়েছে। ছেলে হওয়ার দরুন বাইরে চলাফেরার সঙ্গে রুদ্র আজ গুন্ডা মাস্তান হয়ে উঠেছে। তার এই গুন্ডা ভাইটা নারী বিদ্বেষী ভাইয়াটা যে হৈমির মতো ছটফটে বাচাল মেয়েটাকে পছন্দ করতে পারে ভাবতেই পারেনি। কষ্টটা এখানেই বেশি লাগলো তার। মাহেরের প্রতি উচিত নয় এমন একটি অভিমান বুকে চেপে রয়েছে। স্বার্থপরতা হয়ে যাচ্ছে, তবু অভিমানটুকু সরাতে পারছে না। তার ভাইটা কি খুব খারাপ? তার কি অধিকার নেই পছন্দের মানুষকে পাওয়ার? বাড়িতে ঘটে যাওয়া কোনো ঘটনাই জানতো না হৈমি। বোনের বাসায় বিন্দাস দিন কাটাচ্ছে। এরই মধ্যে একদিন নয়নে কল পেয়ে ঘুরতে বের হয় হৈমি। তাড়াহুড়োয় বোরখা পরতে মনে ছিল না। যেভাবে ছিল ঠিক সেভাবেই ফুচকা খেতে বেরিয়ে পড়ে সে।
দুই বান্ধবী ফুচকা খেয়ে শহরের রাস্তায় হেঁটে যাচ্ছিল। এমন সময় রুদ্র গাড়ি এসে থামলো তার পাশে। চমকে উঠে দু কদম সরে গেল হৈমি। নয়ন গাড়ির ডোর খুলে রুদ্র বেরিয়ে এলো, চোখে অদ্ভুত নেশা ঠোকে বাঁকা হাসি। দুই বান্ধবী ঠোঁটজোড়া ফাঁক হয়ে অপলক তাকিয়ে রইল, যেন কোনো সিনেমার ভিলেন এসেছে দরুন অ্যাটিটিউড নিয়ে তাদের সামনে দাঁড়ালো। হৈমির অন্তরাত্মা কেঁপে উঠল এখন। সেদিন রাতের ঘটনা টুস করে মনে পড়ল। জোরপূর্বক মুখে হাসি টেনে নয়নের হাত চেপে ধরল সে। ফিসফিস করে বলল, দোস্ত, বিপদে পড়লে কোন দোয়া পড়তে হয় জানি? আমার সব গুলিয়ে যাচ্ছে কেমন, করাই দে। আরে বান্ধবী, আমিও ভুলে গেছি, কি জানি শালি হারামি যা। হৈমি গাড়িতে উঠে বসো। সাদা রঙের প্রাইভেট কারের পেছনের ডোর খুলে আর চোখে তাকিয়ে কথাটা বলল রুদ্র। বলিষ্ঠ দেহের পেশিবহুল হাতটি তার দিকে ইশারা করা। গাঢ় ভর্তি চুলগুলোর জন্য মুখ পুরোপুরি দেখা যাচ্ছে না, তবে কণ্ঠস্বর শুনে যতটুকু বোঝা গেল দ্য গ্রেট গুন্ডা সাহেব খুব একটা রেগে নেই। তাহলে কি সেই রাতের কামড়ের কথা ভুলে গেছেন? গাছের সাথে মাথা ঠুস করে আঘাত পেয়ে স্মৃতি ভস্ম হয়ে গেল। ভাবতে ভাবতে খুশিতে গদগদ হয়ে হৈমি বলল, ভাগ্যিস সব ভুলে গেছেন। একটা কামড়ের জাক এত বেশি আগে জানতাম না। আমার কতগুলো দিন হারাম হয়ে গেছে এটার জন্য, জানেন তো? বেয়াই মশাই, আমাদের কোথাও ঘুরতে নিয়ে যাবেন নাকি? শুনুন, আমি এখন আমাদের বাড়িতে থাকি না, আপনি আমাদের বাড়িতে যাবেন শুনে আমি পালিয়ে এসেছি, বুঝছেন? হৈমির কথা শুনল নয়ন তার পেটে গুঁতো দিল। চিবিয়ে চিবিয়ে বলল, কি বলছিস এসব? গাড়ির নিচে পড়ে ভর্তা হবার শখ হয়েছে তোর? পেটের ভেতর একটা কথাও চেপে রাখতে পারিস না? এই কথার জন্য কি বিপদে পড়বে আইডিয়া আছে তোর? শালা পাগলা জানি কোথাকার। সম্বিত ফিরে হাতের 4 আঙুলে ঠোঁট চেপে ধরল হৈমি। কাঁদো কাঁদো মুখে নয়নের দিকে তাকালো। রুদ্র খুব বেশি অপেক্ষা করতে নারাজ, তাই ধমক দিল, গাড়িতে ওঠো। নয়নকে কঠিন স্বরে বলল, এই মেয়ে, বাসায় যাও, যাও এখান থেকে। ধমক খেয়ে আমতা আমতা করে ব্যস্ত পায়ে চলে গেল নয়ন। হৈমি তার পিছু ধরতে চাইলেই কিন্তু তারপর রুদ্র তার হাত চেপে ধরল। হৈমি বলল, আমি কিন্তু চিল্লাবো, চিল্লালেই সর্বসম্মুখে চুমু খাবো, তারপর সেটা ভিডিও করে পাবলিক গ্রুপে ছেড়ে দেব। এই শহর যেমন তোমার আমার নস্টালজির সিন দেখবে, তেমন ফেসবুক শহরেও দেখাবো। মুখ কাঁচামোচো করে গাড়ির সিটে বসে পড়ল হৈমি। ড্রাইভিং সিটে গিয়ে বসলো রুদ্র। এরপর গাড়ি চলতে শুরু করলো মেন শহরের রাস্তায়। হৈমি জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন আমাকে নিয়ে? কাজী অফিসে। কি? কেন? কার বিয়ে? আমাদের বিয়ে? কি বলছেন? আমার বিয়ে আপনার সাথে? ও আল্লাহ গো, আমি কি শুনছি? শেষ পর্যন্ত কিনা একটা গুন্ডা সন্ত্রাস আমার জামাই হবে? হে আল্লাহ, তুমি আমারে উঠায় নাও। ঠোঁটে কোটেল হাসি জ্বলিয়ে ড্রাইভ করতে লাগলো রুদ্র। আমি মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে যেতে লাগলো। কাপা গলায় বলল, আপনি এমন করবেন না প্লিজ, আপনার দুটো পায়ে পড়ি। রুদ্র যেন শুনেও শুনল না। সে তার সিদ্ধান্তে স্থির। হৈমি যখন বুঝল রুদ্র সত্যি সত্যি আজ ভয়ানক কাণ্ড ঘটাবে, তখন নিজেকে কিছুতে স্থির রাখতে পারল না। বাধ্য করল নিঃশব্দে গাড়ির ডোর খুলে গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়তে। মস্তিষ্ক এবং মনের প্ররোচনায় এক গুন্ডার হাত থেকে বাঁচতে রুদ্র কল্পনাও করতে পারবে না এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলল সে। গাড়ির ডোর খুলে ঝাঁপিয়ে পড়ল তৎক্ষণাৎ। আকস্মিক হৈমির এমন কাণ্ড দেখে ভয়ে আত্মা কেঁপে উঠল রুদ্র। স্টিয়ারিং থেকে আপনা আপনি দুহাত সরে গেল তার। নিমিষেই ঘটে গেল ভয়ানক একটি অ্যাক্সিডেন্ট। গাড়ি ঝাঁপিয়ে পড়ার পর হাত কপাল ছেলে রক্ত বেরিয়ে ডান পা মচকে গেল হৈমির। সন্ধ্যার আবছা আলোতে রাস্তার আশেপাশে চলাচল করা কিছু মানুষ ছুটে এসে তাকে ধরল। ঠিক তার 1 মিনিটের ব্যবধানে ভয়ানক অ্যাক্সিডেন্ট ঘটল। দূর থেকে সাদা রঙের গাড়িটা রাস্তার পাশে কড়ই গাছের সঙ্গে সংঘর্ষ লাগায় স্পষ্ট চোখে অবলোকন করে নিজের দেহের ব্যথা বেদনা ভুলে গিয়ে জ্ঞান হারালো হৈমি। জ্ঞান হারানোর পূর্বে মস্তিষ্ক জানান দিল, শেষ, সব শেষ রে হৈমি।